হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কেউ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন, এতে আপনাদেরই লাভ হবে। লাভটা হলো যে নতুন নতুন গল্প নিয়ে আসতেছি আমরা। সো আপনারা দেখতে পারেন। প্রথমেই যাবেন সার্চ বাটনে, কে লিখবেন গায়ক। দেখেন আমার লেখা আছে গায়ক যখন রোমান্টিক বার। এই গল্পটা যদি কেউ না দেখে থাকেন, অবশ্যই গল্পটাতে ক্লিক করে দেখবেন এরকম আসছে। তাসলিমা ডায়েরি, তারপরে আপনার ছোট ডায়েরি, 9 পর্যন্ত ছোট ডায়েরিতে আছে। আর রোজা ডায়েরিতে আছে আপনার 14 পর্যন্ত। রোজা ডায়েরিতে আজকে আরও একটি পর্ব আপলোড হবে। সো এই তো একটা গল্প, হিমু সোনালিকা। এবার তামিম নয়নিকার ভয়েসে একটা গল্প আছে। গল্পটির নাম এক নিমিষে প্রেম। এক নিমিষে প্রেম। এই দেখুন, এই যে গল্পটা। আসলে গল্পটা কি জন্য এই নাম দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, অবশ্যই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো গল্পটা সবাই শুনে আসবেন। শুনে এবার আপনাদের মতামত জানাবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সব করে দেবেন। আপনার কোলে যখন মাথা রাখলাম, আপনিও চিৎকার করতে করতে পানিপট্টি দিতে লাগলেন। তখন আমার হুঁশ ছিল না, অন্ধকার দেখছিলাম। চোখ বন্ধ করলো মাহাতিম। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে আবার চোখ বন্ধ অবস্থায় বলল, একটু ভয় পেয়েছিলাম। ফিক করে হাসলো মেহিনুর। একটু ভয় পেলে বুঝি ওভাবে পাগলের মতো চিৎকার করে? চোখ খুলে প্রসন্ন চাহনিতে হাসলো মাহাতিম। শান্ত কণ্ঠে বলল, তোমাকে কাছে যে পুরো আমিটাই তুলে দিয়েছি, তোমার কিছু হলে এই আমিটা টিকবে? ভণ্ডুল হয়ে যাবে না? আমার উপর কত কিছুর চাপ যায় জানো? একটা ভুল করলে দেশের মধ্যে ধ্বংসাত্মক অবস্থা হবে। খুব ভয় পেয়েছিলাম মেহনুর। ভয়ের ব্যাখ্যা কোনোদিনই ঠিকঠাক মতো বলতে পারবো না। গালের উপর থেকে আস্তে করে দুহাত সরালো মেহনুর। এহেন কাণ্ডে একটু চমকালো মাহাতিম। পরক্ষণে দেখতে পেল মেহনুর উল্টো তার গাল দুটোই আদরে হাতে ধরল। আবদার সূচকে বলল, একটু নিচে নামাবেন? শীতল চাহনিতে তাকিয়ে থাকতেই মাথা নেড়ে সায় দিল মাহাতিম। মেহনুরের নাগাল বরাবর মুখটা নিচু করতেই দেরি করল না মেহনুর। চোখ বন্ধ করে লালচে অধর যুগল নিজের ঠোঁটের ভাঁজে মিলিয়ে নিল। ক্লিন শেভের ডান গাল থেকে হাত সরিয়ে ছোট করে ছাটা চুলের উপর রাখল। দূরে যাওয়ার বিষণ্ণ সুর যেন কাঁদিয়ে দিচ্ছিল মেহনুরকে। নিজের চোখ দুটোকে সংযত করতে গিয়ে ভুলবশত দাঁত শক্ত করল। কিঞ্চিত ব্যথায় মাতিমের বন্ধ চোখ দুটো খিঁচুনি দিয়ে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। মাতিম আজ বারবার হাজারবার দফায় দফায় অবাক হলেও দারুণ খুশিতে, আনন্দে, আবেগে মেহনুরকে বুকের সাথে মিশিয়ে রাখল। দুহাতের 5টা আঙ্গুলে খামচে পিঠের মখমলের লাল ব্লাউজটা ধরল। চোখ খুলে আজ দেখতে পেল কান্নায় লাল নাক ফুলে ফুলে উঠেছে। চোখের বড় বড় পাপড়ি ছুঁয়ে পানি গড়িয়ে পড়ছে। মনের ভেতর কু ডেকে উঠছে। আজ এমন কিছু হবে যেটা ঝড়ের মতো লণ্ডভণ্ড করে দেবে। তছনছ হয়ে সব কিছু গুড়িয়ে যাবে। মার্জা ভয়ে কাতর। সকাল থেকে মুখে কিচ্ছু রোচেনি। মেহনুরকে পাশে না পেয়ে প্রথম প্রথম ভয় পেলেও আস্তে আস্তে বুঝতে পারেন ছেলে সম্ভবত সঙ্গে নিয়ে গেছে। গতকাল রাগের মাথায় খুবই জঘন্য গালাগাল করেছেন তিনি। মায়ের ঝাঁঝ মাখা বকুনি খেয়েও মাহাতিম টু শব্দটি পর্যন্ত করেনি। চুপচাপ অপরাধীর মতো পরাজয় স্বীকার করে মাথা ঝুঁকিয়ে রেখেছিল। আজ মনে হচ্ছে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন। মেহনুরকে মেয়ের মতো আদর সোহাগ করতে গিয়ে একটু বেশি উচাটন হয়ে গেছেন। মাহাতিম বিকেল 5:30টার দিকে চলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তার গোছানো লাগেজটা মেহনুর আরও একটু গুছিয়ে দিল। মনটা ভারী উদাস। ডুকরে বারবার কেঁদে উঠলেও ঠোঁট কামড়ে শক্ত হচ্ছে। সমুদ্রের কাছাকাছি আসাটা জীবনের সবচেয়ে বড় সার্থকতা, অথচ যে মানুষটা এখানে নিয়ে আসলো সে কিনা বিকেলের দিকেই চলে যাচ্ছে। যাচ্ছে তো যাচ্ছে, তাও আবার মাসখানেকের জন্য। কবে ফিরবে এ ব্যাপারে কিচ্ছু বলতে পারে না। আহ্লাদ করে মাথায় হাত বুলিয়ে দেবে, কোলে মাথা টেনে ঘুম পাড়াবে, দু গাল ভরে ভরে আদর করবে, সে সুযোগটুকু কপালে জোটেনি। এখন তো ইচ্ছে করছে হাউমাউ করে কেঁদে তার যাওয়া আটকাতে। মাহাতিমের উপর যে গাঢ় মায়া পড়ে গেছে, এই মায়ার ছাপ কি তাকে শান্তি দেবে? মুখ ফুটে চিৎকার ইচ্ছে করছে, একটু থাকুন, আপনাকে একটু আমার করে নিই।
সময় তো চলে যাচ্ছে না। আমার যে অপেক্ষা ভালো লাগে না। আর কত অপেক্ষা? কেন অপেক্ষার মতো যন্ত্রণা সহ্য করব বলুন? এই যন্ত্রণা যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বিষযুক্ত সুইয়ের মতো বিঁধবে। মাহাতিম মন ভার করে থাকলেও নিজেকে একটু প্রাণবন্ত রাখার মিথ্যে অভিনয় করছে। অভিনয়টা না করলে সৌভিক, সিয়াম, তৌফ এই তিনটা ন্যাংটাকালের বন্ধু সত্যি সত্যি বিষাদের মুখে বিদায় দেবে। নীতি, প্রীতি, ফারিন নামক তিনটা বোনকে আপনের চেয়েও আপন ভাবে। তাদের ভালোবাসার মর্মার্থটা দেখলে মাহাতিম নিজেকেই ক্ষুদ্র কীটের মতো অযোগ্য মনে করে। কোলে পিঠে এই তিনটা বোনকে কোনোদিন চাচাতো ফুপাতো বোনের মতো লাগেনি, যেন মায়ের পেটে সহোদর বোন ছিল। মাহাদির প্রতি সবচেয়ে বড় আক্ষেপটা কাজ করে। ছোট থাকতে একবার পা ভাঙার জন্য একটুও ছুটি পায়নি। তখন সবে কর্মজীবনে নিজেকে গড়ার জন্য, প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিল সে। ওই সময় একমাত্র ছোট ভাইটার জন্য ডিপার্টমেন্টে কয়েক দফা অ্যাপ্লিকেশন করেও ছুটি মঞ্জুর পায়নি। ঈর্ষান্বিত কিছু অফিসার তার পেছনে আদা জল খেয়ে লেগেছিল। তাদের কূটনৈতিক চালাকির জন্য মাহদিকে একবারের জন্য দেখতে আসতে পারেনি। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বোধ হয় সেদিনই বুঝতে পেরেছিল। তখন থেকেই ভেতরের ক্রোধটা তাকে জেদে পরিণত করে দেয়। সে ডিপার্টমেন্টে এখন তাকে নমনম ভক্তির মতো সম্মান করে। তার কোনো ছুটি তারা সাথে সাথে খারিজ করার সাহস দেখাতে পারে না। কিন্তু জীবনের ওই ব্যর্থতার ব্যথা আজও মাহাতিমের মস্তিষ্কে রিন রিন করে বাজে। চোখ বন্ধ করলে হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে। আজ সে সফল বলেই চারদিকে এত কদর। সৌভিকের রুম থেকে চুল ছেটে আসার সময় হঠাৎ অজানা কারণে পা দুটো থেমে যায়। তার উর্বর মস্তিষ্কটা ধরতে পারে বিপদের ব্যাপারটা ধীর গতিতে এগোচ্ছে। দরজার সরু ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে অনামিকা এখনও ইঞ্জেকশনের কড়া ডোজে ঘুমোচ্ছে। তার মাথার কাছেই শিউরের দিকটায় বসে আছে রজনী। নিঃসন্তান রজনী নিজের ভাতিজিকে কলিজার খনি ভাবে। যদি অনামিকার মুখ থেকে চরের কথাটা শুনে ফেলে, তাহলে রাগে হয়তো অকল্পনীয় কিছু করে ফেলবে। হামলা যেন কোনোভাবেই মেহিনুরের ওপর না আসুক, সেজন্য নিজেই রজনীর কাছে ধরা দিল মাহাতিম। আধ ভেজানো দরজায় ঠকঠক করে নক করতেই ভেতর থেকে রজনীর অনুমতি পেয়ে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতেই গোছানো কথাগুলো ঠোঁটের আগায় সাজিয়ে নেয়। রজনী দরজার দিকে মাহাতিমের অবয়ব দেখে চমকে গেলেও নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে, কিভাবে এই রুমে এলো? কোনো দরকার ছিল? শুনলাম তুমি নাকি বিকেলেই ফিরে যাচ্ছ। মাহাতিম এক গাদা প্রশ্ন শুনে একটু হাসল। বিছানার কাছে চেয়ার টেনে বসতেই সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, কিছু প্রয়োজন ছিল বলে এই রুমের রাস্তা ধরেছি, না হলে আপনি ভালো করেই জানেন এই রুমের রাস্তাটা আমার জন্য বিষাক্ত কিছু। শেষ বাক্যটা বলার সময় চোখ শক্ত করে দাঁত চিবিয়ে বলল মাহাতিম। সেকেন্ডের ভেতর হাসি হাসি মুখটা কিভাবে পাল্টে গেল তা দেখে আরেকবার আশ্চর্য হলো রজনী। সেও একই ভঙ্গিতে সৌজন্য হাসি ছুটতে ছুটতে শেষে চাপা ক্ষোভের সাথে বলে বসল, তোমাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু মাঝে মাঝে বিশেষভাবে শিক্ষা দিতে ইচ্ছে করে, দেই না। রহস্যভাবে হেসে ফেলল মাহাতিম। দৃঢ় চিত্তে অটল থেকে শান্ত কণ্ঠে বলল, শিক্ষাটা আমাকেই দেবেন, এটার জন্য অন্য কাউকে দাবার গুটি বানাতে যাবেন না। চাপা আক্রোশে তীর্যক দৃষ্টিতে বলল রজনী, মানুষের দরকার পড়লে নিজের বাপকেও শুলিতে চড়াতে ভুলে না, সেখানে তুমি ধরা ছোঁয়ার বাইরে থাকো। তোমাকে ধরাশীল করতে গেলে তো গুটি লাগবেই। কথার মারপ্যাচ আর বাড়াতে না দিয়ে মোদ্দা কথায় ফিরল মাহাতিম। আমি নিজে ধরা না দিলে আপনি কখনো আমাকে কবজা করতে পারবেন না মামি। এই কথা আরও একবার আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আপনার সাথে দুটো জরুরি কথা বলার জন্যই এসেছি। আপনার ভাতিজির সাডেন অসুস্থতার জন্য আমি দায়ী, কিন্তু আমাকে খেপানোর জন্য ও নিজেও যথাযথ দোষী ছিল। আপনি এটা ঠিকই জানেন। আমি শুধু শুধু আমার সময় ও শ্রম ওর মতো ফালতুর জন্য নষ্ট করব না। একজন বিবাহিত পুরুষকে কিছুর জন্য অ্যাপ্রোচ করাটা সত্যিই ধিক্কারজনক। রজনীর স্থির মুখটা কয়েক মিনিট স্থির থেকে ভারী গলায় বলল, আমার ভাতিজির প্রতিশোধটা যেন মেহরুরের উপরে না নেই, সেই জন্য তুমি এখানে ধরা দিতে এসেছো। কথা কি ঠিক বললাম মাহাতিম? কথাটা হ্যাঁ সূচকে সায় জানিয়ে বলতে লাগলো মাহাতিম। জি, আপনি আমার উপর যা ইচ্ছা তা করুন, আমি কিচ্ছু বলবো না, কোনো প্রকার অ্যাকশনও নেব না।
আমি ডিরেক্ট আপনার কাছে সারেন্ডার করলাম, কিন্তু খবরদার প্রতিশোধের জ্বালাটা যেন আমার মেহনুরের উপর না আসে। আমার মাথা নষ্ট হলে কিন্তু খুবই খারাপ হবে মামি। ওকে ছেড়ে কথা বলবেন। একটু থেমে ফের তুমি কাকে শাসাচ্ছ ভেবে দেখেছো? আমি কিন্তু ডরাই না। নিরুদ্বেগ ভঙ্গিতে হাসল মাহাতিম। পরক্ষণে হাসিটা সাইডে ফেলে কঠোর চাহনিতে জোরালো কণ্ঠে বলল, জানি দেখেই শাসিয়ে যাচ্ছি। অন্য কেউ হলে শাসানোর সময়টুকুও নষ্ট করতাম না। বিকেলে ফিরতে হচ্ছে বলে ধরা দিলাম। আশা করি আমার অনুপস্থিতিতে ঘট পাকানোর চেষ্টা করবেন না। আমার বউ এসব বিষয়ে যথেষ্ট সরল। ওকে নিজের থামায় আনতে গিয়ে নিজের দুর্গতি রাখবেন না মামি। রজনীকে পাত্তা না দিয়ে চেয়ার থেকে উঠে পড়ল মাহাতিম। রাগে গজগজ করা রজনী তুমুল আক্রোশে গর্জে উঠবে, ঠিক তখনই দরজার কাছ থেকে মাথা ঘুরিয়ে বলল মাহাতিম, আরও একটা কথা, আমার ওপর কোনো ধরনের পলিটিক্যাল পাওয়ার খাটানোর চেষ্টা করবেন না। ওইসব নোংরা পলিটিক্সের ভয় দেখানোর ধান্দা আপনার ভ্যানিটি ব্যাগের ভেতর রাখবেন। বিয়ন্ড দি সেফ সাইড, রজনী ইবনাথ মামি। চোখ খুলল মাহাতিম। একটু আগের ঘটনাটা স্মরণ করতে কখন রুমের সামনে এসে পড়েছে বুঝতে পারেনি। লাঞ্চটা একসাথে করবে বলে সবাইকে একত্র করতে রুম থেকে বেরিয়েছিল। তখনই আসার পথে অনামিকার রুমে কথাগুলো উগলে দিয়ে আসে। সিলভার নবটায় হাত দিয়ে রজনীর কথা ঝেড়ে ফেলে দরজা খুলে ঢুকলো। ঢুকেই প্রথম কদমটা ফেলতে গিয়ে বিছানার দিকে চোখ স্থির করে দাঁড়িয়ে পড়ল। দরজার দিকে পিঠ দিয়ে চুপচাপ বসে আছে মেহনুর। বিছানায় বসে ফ্লোরে পা রেখে সামনের বিশাল জানালার দিকে মুখ করে তাকিয়ে আছে। নিশ্চয় চোখ মুখের অবস্থা 12টা থেকে 13টা বাজিয়ে শেষ। জোরে নিঃশ্বাস ফেলে দরজাটা বিনা শব্দে ভেজিয়ে নিঃশব্দে পায়ে মেহনুরের সামনে এসে দাঁড়ালো। মায়াবী চোখ দুটো বন্ধ হয়ে আছে, চোখের দুকোনা ভেজা ভেজা। লম্বা দীঘল চুলগুলো বাঁ দিকে বেনি করে রেখেছে। কান্না শেষে মুখের উপর লালচে আভা পড়েছে। ছোট্ট কোলটার দিকে দৃষ্টি দিতেই মনটা লোভীর মতো কাঙ্গাল হয়ে উঠল। ওই কোলের উপর মাথা রেখে 2 মিনিট চোখ বুজে থাকতে চাই। মেহনুরের হাতের ছোঁয়ায় গায়ের গন্ধ পাবার একটু আশঙ্কা কাজ করছে। ফ্লোরে হাঁটু গেড়ে চোখ দুটো বন্ধ করে ধীরে ধীরে ছোট্ট নীরের কোলে মাথা গুজে দিল। মনের উপর সমস্ত চাপ যেন হালকা হতে লাগলো। 2 হাতে কোমর বেষ্টন করে নিজেকে সঁপে দিতেই হালকা গলায় বলল, নিচে চলো মেহনুর, সবাই লাঞ্চটা একসাথে করতে চাই। নিঃশ্বাস নিতেই ফোপানির হিড়িকে কেঁপে উঠল মেহনুর। নাক টেনে ঢোক গিলে চোখ খুলে তাকালো। দৃষ্টি নিচু করে কোলের মাথাটা আঙুলে আঙুলে ছুঁয়ে দিতে লাগলো। ট্রিম কাটের চুলগুলো ঘণ্টাখানেকের ভেতর উধাও। আঙ্গুলের ডগায় এখন ছোট করে ছাঁটা চুলের খোঁচা লাগছে। বুক ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে কোমল কণ্ঠে বলল মেহনুর, একটু সমুদ্র দেখিয়ে আনবেন? আবেশে আরামে চোখ বন্ধ করে আছে মাহাতিম। এই অদ্ভুত শান্তিটা শরীরের নেগেটিভ ভাইবটা যেন শুষে নিচ্ছে। একটু নড়ে চড়ে উঠতেই আরাম সিক্ত কণ্ঠে বলল, আগে খাবে তারপর। মলিন মুখে একটুখানি হাসল মেহনুর। মুখ নিচু করতেই চোখ বন্ধ করে মাহাতিমের খোঁচা খোঁচা চুলে ঠোঁটের গাঢ় চাপে চুমু খেল। স্থির রইল কিছুক্ষণ। নিঃশ্বাসের টানটাও স্থির করে রাখল। যেন অনাবিল সুখটুকু রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছে মেহনুর। এরপর ছেড়ে দিল আটকানো নিঃশ্বাস ও মাহাতিমের ডোর বন্ধনটা। দুজনের মধ্যবর্তী নীরবতা কাটিয়ে দুপুরের খাবারের জন্য নিচে রওনা দিল তারা। পথিমধ্যে কানটা কঠিন মোচড় মেরে গেমাসক্ত মাহাদিকে ডাইনিং টেবিলে উপস্থিত করল মাহাতিম। ব্যথার চোটে চোখ কুঁচকে, ও ভাইয়া, কান ছিঁড়ে যাচ্ছে, ছেড়ে দাও বলতে বলতে কাতরালো মাহাদি। বেচারা মাহাদি দানবের হাতে ভয়ঙ্কর কানমোলা খেয়ে কেঁদে দেবে দেবে অবস্থা। শেষে অনামিকা বাদে বিশাল গোল টেবিলে আসন নিল সবাই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, রজনী বারবার কাকে যেন কল দিয়ে যাচ্ছে। তার আচরণটা সন্দেহজনক ঠেকলেও মাহাদিব সেদিকে তোয়াক্কা করার প্রয়োজন মনে করল না। মাহাদি চোখ লাল করে ইতিমধ্যে বারবার চোখ মুছছে। মায়ের কাছে বিচার দিয়েও লাভ হয়নি। মা ভাইয়াকে একটুও বকে না, শুধু আদর করে। সবাই খাওয়া শুরু করলেও খাপটি ধরল মাহাদি। খাবারের প্লেটটা না ছুঁয়ে মুখ নিচু করে আছে। ডানে বড় ভাই, বামে মা বসেছে। ভাইয়া ইচ্ছে করে মেহনুরকে তার সঙ্গে বসতে দেয়নি।
ভাইয়া তাকে একটুও ভালোবাসে না, সব সময় খালি বকাবকি করে। কেউ তার দিকে খেয়াল করে না, উল্টো নিজেদের কথায় মুজে থাকে। সবাই যখন খাওয়ার জন্য ব্যস্ত, তখনই মাহাদির দিকে মেহনুরের চোখ পড়ল। এক পলক সেদিকে তাকিয়ে মাহাতিমের উরুতে হাত রাখল মেহনুর। উরুতে স্পর্শ পেয়ে ডানে চোখ ঘুরাতেই মেহনুরের দিকে কি হয়েছে টাইপ ইশারা করলো মাহাতিম। মেহনুর চোখ বড় করে মাহাদির দিকে তাকাতে বলল। মেহনুরের ইঙ্গিতে এবার বাঁয়ে তাকাতেই মুখে চিবানো খাবারটা গিলে ভ্রু কুচকে বলল, খাস না কেন? কি সমস্যা? প্লেটের খাবার ওভাবে পড়ে আছে কি জন্য? সারাদিন ফোন গোতাগুতি করতেই মজা লাগে না? মাহাতিমের ঝাঁঝালো কণ্ঠে শিউরে উঠল মাহাদি। এবার ঠোঁট উল্টে মাথা নুয়ে কেঁদেই দিল। দ্রুত মেহনুর চেয়ার ছেড়ে উঠে মাহাদির কাছে ছুটে গেল। মাহাতিমের পাশাপাশি সবার অবস্থায় কৌতূহলে চূর্ণ। চোখ মুছাতে মুছাতে মাহাদিকে নিজের সিটে আনলো মেহনুর। দুর্বল জীর্ণ শরীরেই নিজের কোলে বসিয়ে আঁচলে চোখ মুছিয়ে বলল, তুমি না অনেক বড় হয়ে গেছো। বড় ছেলেরা কি সবার সামনে কাঁদে? তোমার ভাইয়াকে কখনো কাঁদতে দেখেছো? সৌভিক ভাইয়া, সৌমিক ভাইয়া, তারা কি বকা খেলে কাঁদে? আমার দিকে তাকাও মাহাদি, তাকাতে বলছি না? মাহাদির ঠোঁট কুচকে মেহনুরের দিকে তাকালো। মেহনুর গাল দুটো ধরে চোখের নিচের পানিটুকু বৃদ্ধাঙ্গুলে মুছিয়ে বলল, সারা দিন গেমস খেলা কি ভালো? খাওয়ার সময় যদি না খাও, তখন যদি গেমস খেলো, তাহলে এই শরীর কি তোমার ভাইয়ার মতো শক্তপোক্ত হবে? শরীরে মাংস লাগবে না? আমি খাইয়ে দিচ্ছি। একটু এটো করবে না, এটো করলে রাগ করব, আর কোনো দিন আদর করব না। মেহনুরের প্ররোচনায় কান্না একটু থামলো মাহাদির, কিন্তু রাগ কমলো না তার। বড় ভাইয়ের প্রতি তীব্র ক্ষোভ জাহির করতে গিয়ে টপ টপ অশ্রু ফেলতে ফেলতে বলল, আমাকে কেউ মূল্য করে, কেউ করে না। আমি যেদিন মরে যাব, সবাইকে ছেড়ে যাব, সেদিন দেখেও মেহনুর ওরা কিভাবে কাঁদবে। আমাকে কেউ ভালোবাসে না। ভাইয়া আমার উপর ইচ্ছা মতো চিল্লাচিল্লি করে শান্তি পাই। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। আমার স্কুল সেরেমানিতে আজ পর্যন্ত ভাইয়া আসেনি। আমি যেদিন রেকর্ড ব্রেক করে লং ঝাঁপ খেলায় পুরস্কার নিতে গেলাম, ওই দিন ভাইয়া ধমকানি দিয়ে বলেছে সে আসবে না। আমি ফ্র্যাকচার পানি 6 মাস বিছানায় ছিলাম। ডাক্তার কতগুলো ইঞ্জেকশন দিয়েছিল, তাও ভাইয়া আমাকে দেখতে আসেনি। ফোন করে বলেছে আসবে না। ভাইয়া আমাকে খালিই বকে, সে আমার কোনো ইচ্ছাই পূরণ করেনি। আমি সব ছেড়ে ছড়ে চলে যাব, দেখেও চলে যাব। হু হু করে কেঁদে উঠল মাহাদি। হেঁচকির সুরে কাঁদতে কাঁদতে বলল, আমি বাবাকে দেখিনি। ভাইয়া বাবার আদর পেয়েছে, মার আদর পেয়েছে, অথচ আমি কারোরটাই পাইনি। কেউ আমার কথা রাখে না। আমি গতকাল পানিতে নামতে চেয়েছিলাম, ভাইয়া চড় মেরে আমাকে রুমে পাঠিয়ে দিয়েছে। আমাকে কেন মারলো? আমি কি? কণ্ঠ রোধ হয়ে থেমে যায় মাহাদি। কান্নায় চোখ খিচুনি দিয়ে ফোপাতে থাকে। মাহাদির কান্নায় মাথায় পিঠে হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরল মেহনুর। বিমূর সবাই কিছুক্ষণের জন্য বাক্যশূন্য হয়ে আছে। শুধু অনামিকার চতুর মস্তিষ্ক অন্য কিছুর রটনায় ব্যস্ত। তার ঠোঁটে জয়ীর মতো হাসি। এই বুঝি ফাঁদে ফেলার মোহরা পেয়ে গেছে। এবার এমনভাবেই চালটা চেলে দেবে যাতে ও সাপও না মরে, লাঠিও না ভাঙে। অনেকটাই এই প্রবাদের মতো। মাহাতিম ভ্রু কুচকে শক্ত মুখে কিছু বলবে এই প্রথম মেহনুর চোখ গরম করে তাকালো। রাগটা পুরোপুরি প্রকাশ না করলেও স্বাভাবিক কণ্ঠে বলল, খেয়ে নিন, না হলে আপনার মতো ব্যস্ত মানুষ খাবার এটো করলে সেটা লজ্জার হবে। দারুণ আশ্চর্যের সাথে দমে যায় মাহাতিম। তার কান গরম লাগছে, মুখে খাবার দেওয়ার ইচ্ছেও মরে গেছে। দূর থেকে মেহনুরের মুখ চেপে খামচে হাসছে তৌফরা। তৌফ মুখে খাবার চিবোতে চিবোতে ডানে থাকা ফারিনের কানের করে ফিসফিসিয়ে বলল, ওই ফারিন রে, পোল্ট্রি মুরগি দেখি বাঘের সামনে ছোক ছোক করতেছে। কানের কাছে সুরসুরি খেয়ে চমকে উঠল ফারিন। সিনারি দেখতে ব্যাঘাত পাওয়ায় তৌফের দিকে বিরক্ত ভরে বলল, তোমার এই গাঞ্জাখড়ি স্বভাব আর গেল না তৌফিক ভাই। ভাই, অসহ্য লাগে কিন্তু এগুলো কি? তৌফ সে কথায় ভ্রুক্ষেপ না করে আবার বলে উঠল, ফারিন রে, হাতে এটা চিমটি কাটতো, দেখি ঘটনাটা স্বপ্ন না বাস্তব। ফারিন বেজায় খেপে গিয়ে স্বর নামিয়ে বলল, তোমাকে আমার কি করতে মন চাই জানো? যখন এই ফিসফাস আচরণটা করো, মন চাই তোমার ওই কানটা আমি কামড়ে ছিঁড়ে ফেলি। এবার যেন টনক নড়ল তৌফের। ফারিনের দিকে তাকিয়ে বলল, তুই তো দেখি ভালোই দুষ্টু হইছস।
আমার কান কামড়াতেছে। ফারিন আহাম্মকের মতো হতভম্ব হয়ে বলল, হোয়াট দ্য সি 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 তো ভাই, আমি তোমাকে একটু পছন্দ করি না। সি সি। সন্দেহপ্রবণ চাহনিতে চোখ ছোট করলো তৌফ। ফারিনের দিকে মুখ এগুতেই ফারিন বিব্রত হয়ে মাথা পিছিয়ে ফেলল। তোতলাতে তোতলাতে বলল, তুমি? তোতলাতে লাগলো ফারিন। তৌফ কপালে ভাঁজ ফেলে সরু চোখে বলল, তু করতেছিস কেন? আমি কুত্তা না, আমি মানুষ। পছন্দ করলে সোজাসুজিই বলবি, আমি মাইন্ড খাই না। এ কেমন জ্বালা রে ভাই! এর চেয়ে খাবার টেবিলে না বসাই ভালো ছিল। একদিকে ভাইয়া ভাবি নীরব দাঙ্গা করলো, অন্যদিকে এই তৌফ ঘাড় মটকে বসেছে। সবার দৃষ্টি যখন মাহাদিকে শান্ত করায় উঠে পড়ে লাগলো, তখনই রজনী চোখের আড়াল হয়ে একটু দূরে কলে গেল। হোটেলটার এন্ট্রেন্স পথের কাছে এসে আশপাশে তাকাতে তাকাতে ফোন নিয়ে চটপট কাউকে কল করলো। কলটা রিসিভ করতেই সেখানকার এক আভিজাত্য পিলারের পেছনে লুকিয়ে পড়ল। কণ্ঠ যতটা সংযত করা যায় ততটাই নিচে নামিয়ে বলল, হ্যালো, হ্যাঁ সব রেডি তো? প্ল্যান পরিবর্তন করো, এক্ষুনি করো। ওকে মারার দরকার নাই, কোনো সাফাই চাই না। এখন ব্যাখ্যা দেওয়ার সময় নাই। অনার রুমে আছে। হ্যাঁ ঘুমাচ্ছে। না, মাহাতিমের গাড়ি আসতে এখনো দেরি। ওর সিভিল টিম আশেপাশেই আছে। না, আমি কাউকে চিনি না। শুনেছি সিভিল ড্রেসে হোটেলের বাইরে গার্ড দিবে। হ্যাঁ, খাওয়া শেষ হতে বেশি দেরি নাই। প্ল্যান ঘুরাও। ইত্তেফাক নিউজ পেপারে অ্যাডভান্স 1 লাখ টাকা সবুজ রঙের বিনে ফেলেছি। কাজ হলে আরও দেব, শুধুই কাজটা হওয়া চাই। মাহাতিম যাওয়ার আগে যেন ধাক্কাটা খেয়ে বিদায়। আমি ওর চোখে পানি দেখতে চাই। কাম ডাউন শুরু। সমুদ্রের জলরাশির কাছে ভিড় করলো সবাই। সময়টা ঘড়ির কাঁটায় কাঁটায় 3টা বাজে। পর্যটকের টালমাটাল ভিড়টা এ সময় একদম কম। জায়গাটা ফাঁকা ফাঁকাই। মাহাতিম তার পরিবার নিয়ে ঠিক জায়গাটা খুঁজে নিল। সবাই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে পানিতে নামার প্রস্তুতি নিয়েছে। সবার গায়ে হালকা মতন পোশাক, ছেলেদের গায়ে শার্ট গেঞ্জি, মেয়েদের পরনে জিন্স কুর্তি। মেহনুর, মার্জা, রজনী 3জন কেবল নিজেদের বেশভূষা ছাড়েনি। মাহাতিম একটু দূরে গিয়ে কাদের সাথে যেন কথা বলছে। ঘাড় ঘুরিয়ে মেহনুর সেটা দূর থেকে দেখছে। মেহনুরের ডান হাত ধরে নীলা পানির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদি। কান্না থেমে গেলেও ফোঁপানির হিড়িকে একটু পরপর গা কেঁপে উঠছে। মাথায় ওড়না টেনে চুপচাপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন মার্জা। গায়ের দামি শালটা আরেকটু টেনে শীতের হাওয়াটা আটকে নিচ্ছেন। চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে মাথায় রাখলো রজনী। আশপাশে চোরা দৃষ্টিতে কাউকে খুঁজে যাচ্ছে। ফোনের ডিটেলস মতে তার এখানেই থাকার কথা। বাকিরা হাঁটু পর্যন্ত পানিতে নেমে হই হুল্লোড় করছে। একে অন্যকে পানি ছোড়াছুড়ি খেলায় ঠিক শৈশবের মতো ফুর্তি করতে মত্ত। ডান হাতটায় মৃদু ঝাঁকুনি খেতেই চমকে উঠল মেহনুর। মাহাতিমের দিক থেকে চোখ সরিয়ে মাহাদির দিকে তাকালো। একজোড়া অশ্রুমোচন চোখে মেহনুরের দিকে তাকিয়ে আছে মাহাদি। ওই চোখ দিয়ে বলে যাচ্ছে, আমি একটু সমুদ্রে নামতে চাই। হাত ছেড়ে দিয়ে ঝলমলে চুলে হাত রাখলো মেহনুর। পাতলা কালো ঝলমলে চুলটা যেন মাহাতিমের মতোই। কপাল থেকে সারি সারি চুলগুলো ডান হাতে পেছনে ঠেলে দিল। ছোট্ট নিষ্পাপ মুখটা ধরে গালে কপালে চক্ষু পাতায় চুমু খেলো মেহনুর। মাহাদির চোখের দিকে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, আমি তোমার ভাইকে রাজি করাবো, কোনো চিন্তা নেই। উনি রাজি না হলে আমি তোমাকে নিয়ে ঘুরিয়ে আনবো, ঠিক আছে? মলিন ঠোঁটে হাসি ফুটল মাহাদির। খুশিতে আমোদে গদগদ হয়ে বলল, সত্যি তুমি সাঁতার পারো? মেহনুর হাসি দিয়ে হ্যাঁ সূচকে মাথা নাড়ালো। তা দেখে খুশিতে লাফিয়ে উঠল মাহাদি। উল্লাসে 2 হাত বাড়িয়ে মেহনুরকে জাপটে ধরল সে। হঠাৎ কথা বলার সময় কিছু একটা দেখতেই চোখ আটকে গেল মাহাতিমের। দূর থেকে মাহাদি মেহনুরের সুন্দর মুহূর্ত দেখে চোখ জুড়িয়ে গেল। ভারী আশ্চর্য হয়ে দেখতে দেখতে হেসে উঠল মাহাতিম। বুক থেকে বিষাদের ভারী নিঃশ্বাসটা বেরিয়ে পড়ল। যাক, কেউ না কেউ আছে। সে না থাকলেও পিঠ পিছনে কেউ তো মাহাদির খেয়াল রাখবে। মার্জাকে নিয়ে আর টেনশন নেই। সবটুকু টেনশন আড়ালে আবডালে
মেহনুর গুড়িয়ে দিয়েছে। আজ যখন কয়েক সেকেন্ডের জন্য চোখ গরম করে তাকালো, তখনই সবকিছু পরিষ্কার হয়ে যায়। যে সহজ সরল মেহনুরকে সে বিয়ে করিয়ে এনেছিল সঙ্গে, সে একটু পরিস্থিতির ভেতর জড়িয়ে নিচ্ছে। অন্যায়ের প্রতিও রুখতে শিখেছে এখন। প্রীতি চুপি চুপি করে নীতির কাছে এসে ছোট্ট প্রশ্নটা করলো। আপু, ভাইয়া কি রেগে আছে নাকি? নীতি উল্লাস থেকে মুখ ঘুরিয়ে প্রীতির দিকে তাকালো। এরপর চোখ সরিয়ে মাহাতিমের দিকে তাকাতেই নিরুত্তেজ ভঙ্গিতে বলল, না, রাগিনি। রাগালে তো হাল্লা করে ফেলতো। চোখ কান লাল করে ডেঞ্জারাস অবস্থা। উল্টো মনে হচ্ছে যে ভাবির আচরণে খুশি হয়েছে। প্রীতি প্রশ্নসূচকে বলল, খুশি? তুমি পাগল? ভাবির রাগ দেখে ভাইয়া খুশি হবে? ছোট বোনের নির্বুদ্ধিতা দেখে মাথায় একটা চাপড় মারল নীতি। বিরক্তির সুরে বলল, খুশি হবে না তো কি হবে? কোন ডিফেন্সের বউ যদি গাদা হয় সেটা কি ঠিক? ভাবি এখন চালাক হচ্ছে, এটা দেখে ভাইয়া খুশি। ওইসব তুই বুঝবি না, চুপ থাক। মাথায় হাত বুলাতে বুলাতে চুপ মেরে যায় প্রীতি। বোনের কথায় একটু রাগ হলেও সেটা অদৃশ্যের মতো উবে যায়। স্বামীকে ক্যামেরায় ফটোবন্দি করার জন্য চটপট দু বোন সেদিকে দৌড়ে ছুটল। সবাই দফায় দফায় অনেক ছবি তোলার পর সবাইকে নিয়ে গ্রুপ ফটো তোলার জন্য হট্টগোল উঠল। মাহাতিমকে নেয়ার জন্য ভেজা গায়ে পানি থেকে উঠল সৌভিক। বন্ধুর কাঁধ জড়িয়ে অনুনয় করতে করতে সবার সাথে একত্র করল সে। মাহাতিম হার মেনে চুপ হয়ে গেলে ফারিন তাকে মেহনুরের পাশে দাঁড় করিয়ে দিল। একদল দাঁড়িয়ে রইল, আরেক দল হাঁটু মুড়ে বসল। পেছনে নীল সমুদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে এক পর্যটকের হাতে ক্যামেরা তুলে দিল শামিক। অমনি হুড়মুড় করে নিজেও ফারিন, নীতি, প্রীতির পাশে হাঁটু গেড়ে বসল। পর্যটকটা ক্যামেরার লেন্স আরেকটু পরিষ্কার করতে নিলে এই ফাঁকে বাঁ হাতটা বাঁ দিকে বাড়িয়ে দিল মাহাতিম। চুপিসারে বাঁ দিকে এগোতে এগোতে হাতটা খপ করে কোমরে জড়িয়ে ধরল। সাথে সাথে ডান দিকে চোখ ফিরিয়ে মাহাতিমের দিকে তাকালো মেহনুর। মাহাতিম এমন ভান করে দাঁড়িয়ে আছে যেন সে কিছুই করেনি। একবার ভাবলো ঝটকা মেরে হাতটা সরিয়ে দেবে, পরক্ষণে হাতের উপর হাত রাখলো মেহনুর। হাতটা সরালো না। লেন্স পরিষ্কার হলো। ক্যামেরাটা তাদের দিকে তাক করে ধরল। অমনি হাঁটু গেড়ে বসার নীতিরা দু হাতে ভি পোজ দিতেই একটানা ছবি উঠল। আনন্দ উল্লাসে মেতে উঠল সবাই। বাতাসে যেন আনন্দের গন্ধ, হইচই উল্লাসের সুভাষ, প্রাণ চাঞ্চল্যে মেতে ওঠা প্রফুল্ল মনের গান, সব মিলিয়ে সুখের ঠিকানাটা ফুটে উঠল ছবিতে। সমুদ্রে একটুখানি ঘোরানোর জন্য ছোটখাটো রাইডের ব্যবস্থা করলো মাহাতিম। ওয়াটার বাইক রেডি করে সবাইকে এক চক্কর ঘোরানোর বুদ্ধি আটল। এই উছিলায় মাহাদিকে পানির উপর ঘুরিয়ে আনলে বদমাসটার মন গলে যাবে। বাতাসের জন্য আকাশি রঙের শার্টটা গায়ের সাথে আষ্টে পৃষ্ঠে সেটে আছে। কালো প্যান্টের সাথে বেল্ট পরলেও আজ শার্টটা ইন করা নেই। হাতের কালো ঘড়িটা খুলে মেহনুরের দিকে এগিয়ে গেল মাহাতিম। মেহনুরের মুখোমুখি হয়ে ওর দিকে ঘড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখো। ঘড়িটা এক প্রকার মেহনুরের হাতে গুজে দিল সে। চটপট শার্টের স্লিপ দুটো গুটিয়ে নিতেই মেহনুরের উদ্দেশ্যে বলল, মাহাদি সাঁতার জানে না। এটা যদি গ্রামের নদী হতো আমি না করতাম না, কিন্তু এটা সমুদ্র। এখানে একটু আঁতটু এদিক হলেই শেষ। তুমি যে ওর কথায় নেচে বেড়াচ্ছ এটা ঠিক না মেহনুর। খাবার টেবিলে কিছু বলিনি, এর মানে এটা না তোমার কথায় দমে গেছি। ওর প্রতি খেয়াল রাখছো বলে আমি খুশি, কিন্তু আশকারাটা কমিয়ে করো। মাহাতিমের কথায় মাথা নিচু করল মেহনুর। আসলেই ঠান্ডা মাথায় ভাবলে দোষটা মাহাতিমের না। মানুষটা তো নিজের দিকেই খেয়াল রাখে না। এবার যখন ফিল্ড থেকে ফিরল তার চোখ দুটোয় ক্লান্তি জড়ানো ছিল, যেন কত রাত ঘুমোয়নি। মুখটাও ছিল রুক্ষ রুক্ষ। সেখানে থাকলে যে একরাশ ব্যস্ততার ভেতর জড়িয়ে যায়, নানা কাজের জটিলতায় আটকে পড়ে, এটুকু অন্তত বুঝতে পেরেছে মেহনুর। সমুদ্রের রোমাঞ্চকর অনুভূতির জন্য ওয়াটার বাইকে চড়েছে। প্রথমটায় সৌভিকের পিছনে সাবির, দ্বিতীয়টায় শিয়ামের পিছনে নীতি, তৃতীয়টায় তৌফের পিছনে স্বামী উঠল। এদিকে তৌফ হাজার তোষামত করেও ফারিনকে নিজের পেছনে ওঠাতে পারল না। ফারিন পাগলাটে ভঙ্গিতে না না করেই যাচ্ছে। শেষমেশ স্পষ্ট করে বলে দিল মাহাতিমের রাইডেই উঠবে। তৌফের ওইসব ফটকা টাইপের হিরোগিরি দেখার ইচ্ছে তার নেই।
সবার কীর্তিকলাপ দেখে হাসতে হাসতে ফারিনকে লাইফ জ্যাকেট পরতে বলল মাহাতিম। নিজে প্রস্তুত হয়ে ওয়াটার বাইকে চড়তে চড়তে বলল, আমি কিন্তু স্পিড বোট চালাতে পারি না। স্পিড বাড়াবাড়ির জন্য হাউকাউ করলে লাভ নেই। ফারিন দাম্ভিকতার সাথে মুখ ভেঙিয়ে বলল, আমি তো গাধা না, তুমি বললে আমি হ্যাচট প্যাচট করে বিশ্বাস করব। এর আগের বার যে স্পিডে চালিয়েছো তো ভাই লুঙ্গি পরলে সেটা ভয়ের চোটে খুলে যেত।